পৃথ্বীরাজদা, যেটা আজকে সব থেকে বড় খবর সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের একটা বড় ধস নামছে। মানে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের যারা পঞ্চায়েত বলুন বা লিডার বলুন বা নেতা নেত্রী বলুন, তারা অন্যত্র চলে যাচ্ছে। তো আপনার এলাকাতে এই মুহূর্তে সব থেকে মানে কোন জায়গাটা মনে হচ্ছে আপনাদের, যে আপনি যেভাবে লড়াই করছেন তাতে করে আগামী এই 2026-এর যে বিধানসভা, সেই বিধানসভায় কিরকম ফলাফল হবে? দেখুন, এটা খুব নিশ্চিন্তে বলা যায় সন্দেশখালি তৃণমূল বিমুখ হয়ে গেছে এবং ওখানে বিজেপির কোনো সংগঠন নেই। তাহলে ওখানে মানুষের কাছে একমাত্র এবং অদ্বিতীয় যদি কোনো বিকল্প থেকে থাকে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এরকম একটা পরিস্থিতিতে সন্দেশখালিতে শাসক দলের ধস নামার গল্পটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে, যখন সন্দেশখালীর সভাপতি নির্বাচন হয়। তখন থেকেই ধসটা শুরু হয়ে যায়। এমএলএ সুকুমার মাহাতো এবং অন্যদিকে সভাপতি, এবং ওদের যে ভাগ বাটোয়ারা নিয়ে যে সমস্যাটা, চিরদিনের সমস্যা, কে কতটা চুরির ভাগ পাবে, এই ভাগ নিয়ে গন্ডগোল ওদের অব্যাহত দিনের প্রথম থেকেই। এবং সেটা বহু সময় বহু জায়গাতেই দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিধানসভায় অনেক সময় তিনি মানে সমক্ষে বলেছেন যে এই তোরা চুরি করলেও কম করে কর, এই বোমা মারলেও দেখে মার, এই ধরনের কথাবার্তা উনি প্রকাশ্যে বলে ফেলেছেন বা বলেছেন। তো সন্দেশখালীতেও ঠিক তার বিপরীত কিছু হয়নি। একই রকম ভাবে টোটাল সন্দেশখালীতে প্রায় 16টার উপরে পঞ্চায়েত আছে। তার মধ্যে আমার জানাশুনোতে 10 থেকে 12টা পঞ্চায়েতের অবস্থা এতটাই খারাপ যে ম্যাক্সিমাম পঞ্চায়েতগুলো আমরা হয়তো দেখব ভোটের আগেই অনাস্থা এসে গেছে। এটা আমরা ভোটের আগে হয়তো দেখতে পাবো। আমাদেরকে কিছু করতে হবে না, কারণ ওরা ওদের ফাঁদে নিজেরাই পড়বে। নিজেদের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যে অশান্তি এবং তার ফল ওরা নিজেরাই দেবে। আর একটা বড় জিনিস খুব দরকার, যেটা আমিও বহুদিন বলেছি। কিছুদিন আগে একজন এমপি এই লোকসভায় দাঁড়িয়েও বলেছেন যে একজন শাসক বা নেতার অবশ্যই একটা ডিগ্রি থাকা উচিত, একটা শিক্ষিত মানুষ হওয়া উচিত। আপনি সন্দেশখালীর কথা বললেন বলে বলছি, সন্দেশখালী বলে নয়, সারা দেশের যে কোনো জায়গায় শাসক বা নেতা বা পঞ্চায়েত প্রধান বা যে কেউ হতে পারে, সে যেন মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা তার থাকা উচিত। সেটা না থাকলে কি ফল হয় আজকে তৃণমূলগুলোকে দেখলে বোঝা যায়। তৃণমূলের যারা নেতা, এটা খুব লজ্জা লাগে ভাবলে, মদন নেতা, মুকুল নেতা, অনুব্রত নাকি এদের নেতা। তো অনুব্রত, মুকুল, মদনের মতন যদি নেতা দেশে ভরে যায়, সে দল কতক্ষণ চলতে পারে? এটা দিদি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি 10 বছরের উপরে চালালেন। কি করে চালালেন উনি বলতে পারবেন না, কারণ এখানে একমাত্র যদি নরেন্দ্র মোদীর হাত না থাকতো কখনোই দিদির পক্ষে এতদিন থাকা সম্ভব ছিল না। নরেন্দ্র মোদী নিজের দায়িত্বেই মমতাকে এতদিন রেখেছেন এবং এর সামনের দিনেও রাখতে চাইবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব পরিষ্কার, সামনের বিধানসভাতে আশা করছি আইএসএফ কে ভোটে ভোটে লড়াই করতে হবে না, আইএসএফ এমনিই জিতবে। আইএসএফ লড়াই করে ক্ষমতায় আসার দরকার হবে না, কারণ আইএসএফ এর লড়াই করার কোনো প্রয়োজনই নেই। কারণ ওদের যা দুর্নীতি সেটা মানুষও যেমন জানে, ওদের নিজেদের মধ্যেও সেটা জানাজানি হয়ে গেছে, এবং সেটা নিয়ে যে হুলুস তুলুস পড়ে গেছে, তারা এখন ভোট নিয়ে ব্যস্ত না, তারা নিজেদের অবস্থান বাঁচাতে ব্যস্ত। কে জেলে যাবে, কে জেলে যাবে না, কে পঞ্চায়েতে থাকবে, কে পঞ্চায়েতে থাকবে না, কে দায়িত্বগুলো পাবে, কে পাবে না, কে টাকা নিয়েছে, কে দায়িত্ব নিয়েছিল, কে তার হিসেব দেবে, এই নিয়ে ওরা এখন ব্যস্ত। ওরা কিন্তু খুব একটা ভোট নিয়ে ব্যস্ত না। ওদের কয়েকজন নেতা দেখবেন, যেহেতু দলটায় ভালো চুরি করা টাকা আছে, সেই সব টাকা পয়সা নিয়ে মাঝে মাঝে লোকজন এক জায়গায় করে, কিন্তু ওই মানুষগুলো দেবে না কেউই ভোট, কারণ তারা অপেক্ষায় আছে শুধু ওই ভোটটার অপেক্ষাতেই। ভোটটা আসলে তার যোগ্য জবাব দেবে, এবং আশা করছি আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সন্দেশখালীতে এই প্রথমবার এসে খুব একটা খারাপ ফল করবে বলে আশা করছি না, কারণ মানুষের কাছে বিকল্প সত্যি নেই। তো মানুষ একটা সবসময় চাইবে একটা সরকার, যে সরকারটা চোর নয়, যে সরকারটা অসৎ নয়, যে সরকারটা অশালীন নয়, এরকম একটা সরকার চায়। এবং এখন যদি সেই রকম কোনো সরকার চাইতে হয়, তাহলে একমাত্র নওশাদ সিদ্দিকী
বাদে বোধহয় আর কেউ নেই। বলছি, একটা বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি যে অনেক পঞ্চায়েতই আছে যারা আপনাদের দলের সাথে যোগাযোগ করছেন। মানে এটা কি আপনি বলবেন যে দুর্নীতির কারণে নাকি নিজেদেরকে বাঁচাবার জন্য? না না, এখানে দুটো কারণ খুব পরিষ্কার, এটা খুব বলা দরকার। আমার সাথেও প্রচুর মানুষ যোগাযোগ করেছেন। তারা সবাই যে দুর্নীতি বা মানে ভাগাভাগি এরকম নয়। এখানে দুটো তিনটে জিনিস থাকবে। একটা হচ্ছে একটা সত্যিকারের কাজের মানুষ, যে লোকটা কাজের সুযোগ পায়নি, দলটা বহুদিন করেছে, সে সুযোগ পায়নি। যেমন এই সিপিএম এর একটা ছেলে রিসেন্ট বললো যে সিপিএম এসে কাজ করতে পারিনি, তাই এরকম নয় কিন্তু যে সে সিপিএম এ অনেক চুরি করেছে বলে এবার সে টিএমসি করে। সে টিএমসিটা করছে, সে পরিষ্কার বলছে যে আমি সিপিএমটা মন থেকে করেছিলাম, কিন্তু আমি যেহেতু ওখানে আমি আমার যোগ্য সম্মান বা যোগ্য স্ট্যান্ড পাইনি, তাই আমি আজকে এখানে এসেছি। ঠিক অ্যাজ ইট ইস কারণেও একটা বড় অংশ টিএমসির আছে যারা আইএসএফ এর সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করছে সন্দেশখালীতে, এবং তারা খুব তাড়াতাড়ি সামনে আসবে। তারা কিন্তু এই একটা জায়গাতে খুব স্ট্যান্ড, যে আমরা চেয়েছিলাম একটা পরিষ্কার সরকার, কিন্তু এতটা ঘোলা জল আমরা এনে ফেলবো বা বেনো জল এনে ফেলবো এটা বুঝতে পারিনি। সেখান থেকে পরিত্রাণ পেতে একটা পার্সেন্ট আসছে, এবং যারা চুরি করে আছে, যারা আসবে বা আসছে ভাববে, তারা এক্ষুনি আসবে না। যেহেতু তারা খেয়ে রেখেছে অনেকটা করে, তারা এক্ষুনি আসতে পারবে না। তাদেরকে এখন ওটা হজম করতেই হবে ইলেকশনটা পর্যন্ত। তারা যেটাই করবে সেটা চুরি করেই করতে হবে, সামনাসামনি তারা করতে পারবে না। যদি কেউ অন্য দল থেকে আমাদের দলের সামনাসামনি কেউ এসে দাঁড়ায়, জানবেন সে অন্তত চুরির ভাগে ছিল না, তাই সে সামনে দাঁড়াতে পারছে। যে চুরির ভাগ নিয়েছে সে সামনে এসে দাঁড়াতে পারবে না। তো যারা চুরির ভাগ নিয়েছিল তারাও অপেক্ষা করছে একটু লুকিয়ে চুরিয়ে, শুধু ইলেকশনটার জন্য। তারপরে তারা তাদের অবস্থান ঠিক করে দেবে এবং তৃণমূলকে তার যোগ্য জবাব দিয়ে দেবে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে। তো এইভাবেই মানুষ আসবে। আর একটা অত্যাচার একটা সার্টেন টাইম পর্যন্ত মানুষের সহ্য হয়, আর কত সময় সহ্য করবে? আজকে আমি বলছি, আপনি সন্দেশখালীতে ভালো করে সার্ভে করুন। সুকুমার মাহাতো আজকে 2 থেকে 3টে টার্মের এমএলএ, একজন এমএলএ, একজন বিধায়ক। এই বিধায়কের অ্যাক্টিভিটি কি ছিল সন্দেশখালীতে একজন বিধায়ক হিসেবে? মানে এত বড় একটা কি বলবো, পঙ্গু বিধায়ক আমি বোধহয় এর আগে দেখিনি, যিনি একজন মাস্টারমশাই, কিন্তু তিনি এত বড় পঙ্গু আমার জানা ছিল না। যতদিন এই শেখ শাহজাহান ছিল ততদিন ওর কিছু করার কথা ছিল না, শেখ শাহজাহানের কথায় উঠতো বসতো। তাহলে ও কিসের শিক্ষিত লোক, কিসের স্কুলের মাস্টারও? আজকে সন্দেশখালী বিধানসভা ঘুরে আপনি দেখুন তো কটা লোক ডাইরেক্ট সুকুমার মাহাতোর থেকে উপকৃত হয়েছেন। কিন্তু আমি আপনাকে, আপনি নিজে একা একা ঘুরে দেখুন সুকুমার মাহাতোর দ্বারা অপকৃত হয়েছে কত লোক, যারা সুকুমার মাহাতোর সাথে যোগাযোগ করতে চেয়ে পায়নি, সুকুমার মাহাতোর কাছ থেকে কিছু হেল্প আশা করেও সে পায়নি। একজন বিধায়ক হিসেবে তার যে যে দায়িত্ব সেগুলো করেনি। সারা বিধানসভা জুড়ে কত রাস্তার টাকা চুরি হলো, কত খালের টাকা চুরি হলো, কত পুকুর কাটার টাকা চুরি হলো, আজকে নদীর ভেড়ি, কত বালি চুরি হলো আমার সন্দেশখালীতে। ভেড়ি বুঝিয়ে পঞ্চায়েতগুলো সেগুলো বিক্রি করলো। এই পুরো হিসেবগুলো কেন বিধায়ক একদম কিং কর্তব্য বিমূঢ়র মতো বসে থেকে একটা মূর্খতার পরিচয় দিলেন? আবার তিনি তার বায়োডাটায় লিখছেন আমি একজন শিক্ষক, একজন স্কুলের শিক্ষক, এবং আমি এসটি। উনি এসটি জাতির কলঙ্ক, উনি এসটি জাতির কলঙ্ক। এসটি জাতির একজন মানুষ যে সমাজের প্রতিনিধি করা হয়েছে, তাকে এটা দেখে যে একজন শিক্ষিত মানুষ, একজন এসটি শ্রেণীর মানুষ, শিডিউল ট্রাইব শ্রেণীর মানুষ, তাহলে সমাজ এগিয়ে আসবে। উনি সমাজকে কিন্তু পিছিয়ে নিয়ে গেছেন। উনি শুধু সন্দেশখালীর কলঙ্ক না, উনি ওনার জাতিরও কলঙ্ক। এবং উনি ওনার ওনার উচিত খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। উনি শুধু ছাড়তে পারছেন না কারণ শাহজাহানের যে পাপ, সেই পাপ তো ওনার মাথার উপরে রেখেই করা হয়েছিল। উনি শাহজাহানের কিন্তু বন্দুক রাখার জায়গাটা ওনার ঘাড়ের উপরে রেখে বন্দুকগুলো শাহজাহান চালিয়েছিল। শাহজাহান যতটা অপরাধী তার সমান অপরাধী কিন্তু এই সুকুমার মাহাতো, এই বিধায়ক। তো এই হচ্ছে সুকুমার মাহাতোর অবস্থান। এবার বলুন, মানুষ সেই সুকুমার মাহাতো এই কদিন আগে মিটিং করছে দলের মধ্যে ঝামেলা সামলাতে। উনি ঝামেলা সামলাতে পারছেন না, কিন্তু গ্রামকে গ্রাম, পঞ্চায়েতকে পঞ্চায়েত, তারা কিন্তু মানসিকভাবে রেডি। প্রত্যেকটা পঞ্চায়েত ভোটের আগেই বলছে অনাস্থা দিয়ে দেবে। তাহলে মানে বুঝুন বিধায়কের কাজ কি হয়েছে। বিধায়কের গাড়ি বেড়েছে, বাড়ি বেড়েছে। মানে এইভাবে যে পঞ্চায়েতরা যদি আগে থেকে মানে ভোটের আগে যদি অনাস্থা দিয়ে দেয়, তাহলে তো তৃণমূল মানে একেবারে হারছেই, একেবারে বলা যেতে পারে সন্দেশখালীতে।
আমার যতটুকু হিসাব আছে, যদি হিসাব ঠিকঠাক মেলে, সন্দেশখালী আইএসএফ জিতবে, তৃণমূল হারবে। ওরা প্রচুর ফ্ল্যাগ ওখানে ওড়াবে, প্রচুর টাকার মদ খাওয়াবে, প্রচুর টাকা বেলেল্লাপনায় ওড়াবে, কিন্তু ওরা হারবে। তার জায়গা খুব পরিষ্কার, তার জন্য আইএসএফ এর পতাকার দরকার পড়ে না। আইএসএফ এর একমাত্র ওই নওশাদ সিদ্দিকীর মুখটাই যথেষ্ট, এবং তার যে স্মেল সন্দেশখালীতে আমরা পৌঁছে দিতে পেরেছি, আমার বিশ্বাস সেই স্মেলেই সন্দেশখালী আইএসএফ জিতবে। কারণ দেখা যাবে 18টা পঞ্চায়েতের মধ্যে ভোটের আগে আমরা চেষ্টা করছি অন্তত 7-8টা পঞ্চায়েতের অনাস্থা করিয়ে দেওয়ার। তা 8টা পঞ্চায়েত যদি অনাস্থা করে দেয়, সন্দেশখালীতে তৃণমূলের অবস্থান কি আপনারাই বলুন।